ছোটবেলা থেকেই শুনে এসেছি যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব। কিন্তু কখনো কেউ কাউকে সন্তানকে বলে না যে আমাকে একটি প্রতিবাদী মা দাও বা বিপ্লবী মা দাও। কারণ আমরা জুলাই আন্দোলনে দেখেছি যে এই মাদের হাত ধরেই কিন্তু এক একটা বিপ্লবের জন্ম হয়। সো বিপ্লবী কিনা জানি না, তবে মেরুদণ্ডটা সোজা করে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছি। যে কথাটি আজকে জরিপ নিয়ে হয়েছে, জরিপের যে তরুণ এবং নারীর অংশগ্রহণটা একটা সিগনিফিক্যান্ট জায়গায় আছে। আসলে আমি মনে করি যে এই জরিপে এটাই হওয়ার কথা ছিল, কারণ এবার ইলেকশনে এদের পার্সেন্টেজটাই অনেক সিগনিফিক্যান্ট, তারাই ভোট দিবেন, নতুন ভোটার এখানেই আছে, তো উৎসাহের মাত্রাটা তাদেরই বেশি থাকার কথা। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে ভ্যালিডেশনের কথা তৌফিক বললেন, ও আমার খুব প্রিয় এক ছোট ভাই। সো আমার মনে হয় যে এই জায়গা থেকে এটা ঠিক আছে। তবে আমি এই প্রসঙ্গে খুব কথা না বলে খুব সংক্ষেপে, যেহেতু খুব শেষ করে দিতে হবে, আমি ওই কথাটুকু বলতে চাই যে নারীর অংশগ্রহণে আরও অর্থবহ রাজনীতিতে কিভাবে করা যায়। আসলে একটা কথা আমরা সবসময় শুনি যে রাজনৈতিক দলের পুরুষদের মুখ থেকে যোগ্য নারী খুঁজে পাওয়া যায় না। তারা এই কথাটি বলেন, আমি মনে করি এইটা একটা রাজনৈতিক প্রপাগান্ডা। যোগ্য নারী খুঁজে পাওয়ার জন্য চোখ লাগে, এবং যোগ্য নারী শুধু খুঁজে পেলেই চলবে না, যোগ্য নারীকে মানে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন করার আগে কিছু জায়গায় আপনাকে আপনার মানসিকতার পরিবর্তন আনতে হবে। এইখান থেকে আমি যেটা বলতে চাই যে হেজিমনিক যে ম্যাসকিউলিনিটিটা আমরা সোসাইটিতে দেখি এবং আজকে পর্যন্ত দেখছি, যেটা কেউ তেমন করে পয়েন্ট আউট করে না, ইভেন আমাদের মতো যারা রাজনৈতিক সচেতন শিক্ষিত নারীরা আছেন, তারাও কতটা নারী বান্ধব এই রাজনৈতিক ক্ষেত্রে, নারীও অনেক ক্ষেত্রে নারী বান্ধব নয়। তো এই জায়গাগুলো আমাদের দেখা খুব বেশি জরুরি। আপনারা দেখবেন যে রিসেন্টলি আমার একটি কথা খুবই ট্রোল হচ্ছে সারা জায়গায়, যে আমি বলেছি যে রাজনৈতিক মানে ময়দানে জেন্ডার ল্যাঙ্গুয়েজকে মানে ইউজ করাটা তেমন ঠিক না, যে নারীকে অলওয়েজ বলা হয় মা এবং বোন। একটি পার্টিকুলার রাজনৈতিক দল নারীকে 100% সময় মা এবং বোন ডেকে যে জায়গাটা তৈরি করার চেষ্টা করছে, আপাত দৃষ্টিতে আমাদের কাছে এটি খুবই সম্মানের, খুব ডেলিকেট এবং খুব লুক্রেটিভ মনে হতে পারে সম্মানের সাগরে আমরা ভেসে যাচ্ছি। কিন্তু এই ধরনের পারিবারিক মানে ভাষা যে রাজনীতির ময়দানে জেন্ডারিং করা যায় না, এটি আমাদেরকে প্রতিবাদের জায়গায় আনতে হবে। এটি এনেই তারা যে কাজটি করেন সবসময়, সেটি হচ্ছে ওই যে কথাটি বললাম যে যোগ্য নারী খুঁজে পাওয়া যায় না, যোগ্য নারীকে তারা শুধু মা এবং বোন হিসেবে দেখার চেষ্টা করে। আপনি আপনার রাজনৈতিক ময়দানে 10% 20% সময় একটি পার্টিকুলার কনটেক্সটে মা এবং বোন বলতে পারেন, কিন্তু আমরা যে কত শতক মানে কত বছর ধরে দুটো নারী নেতৃত্ব আমরা দেখেছি, তাদের কি কখনো আপনি বলতে শুনেছেন যে ভাই এবং আব্বু? তারা তো কখনো রাজনৈতিক ময়দানে পুরুষের শিক্ষার সময় বলে নাই আমার ভাইদের শিক্ষা অথবা আমার আব্বুর শিক্ষা, এটাতে বলে নাই। তার মানে রাজনৈতিক পরিভাষায় জেন্ডারকে দেখাটা খুবই জরুরি, জেন্ডার সেন্সিটিভ শব্দ ব্যবহার করাটা খুবই জরুরি, এবং এটাতে আমাদের নারীদেরকে আসলে বিশেষ দৃষ্টি দিতে হবে। আমরা যদি খুব বলে থাকি, ধরেন যখন বিএনপি নিয়ে কোনো কথা বলি বা বিএনপির পক্ষে কোনো কথা যায়, একটা প্রশ্ন সব সময় আসে যে বিএনপির হাতে কি নারীর ক্ষমতায়ন হয়েছে, অথবা কেন বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল মানে লেস দ্যান 4% নমিনেশন দিল। অ্যাকচুয়ালি এটাকে একটু ডিফারেন্ট জায়গা থেকে দেখার চেষ্টা করা আমাদের এই মুহূর্তে উচিত। যেহেতু বাংলাদেশের সংসদে এখন পর্যন্ত সংরক্ষিত নারী আসন আছে, এবং বিএনপি তার ইশতেহারে বলেছেন যে 10% উচ্চকক্ষে নারীকে তারা দিবেন, এই জায়গাটা তারপরও আমি মনে করি যে বিএনপি বা আওয়ামী লীগ এদের হাত দিয়েও নারীর ক্ষমতায়ন ঠিক সেইভাবে হয়নি। কারণ হচ্ছে যে নারীর ক্ষমতায়নটা খুব টোকেনিজম নয়, খুব সিম্বলিক নয় যে একজন নারী ক্ষমতায় থাকলে আপনি তাকে নারীর ক্ষমতায়ন বলবেন। এটা একটি প্রসেস এবং এটি চলতেই হবে। তো এই জায়গা থেকে যদি আমরা দেখি, আমাদের একটা জায়গাতে স্বস্তি থাকা উচিত এই মুহূর্তে, যে কয়টি রাজনৈতিক দল এখন রাজনীতির মাঠে আছেন, ভোটের মাঠে আছেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যার নারী নেতৃত্ব গ্রহণ করার একটি মানসিকতা আছে। নারী নেতৃত্ব এমন একটি বিষয়,
এটি আপনার গ্রহণ করার জন্য এই পুরুষতান্ত্রিক সমাজে একটি অভ্যাসের দরকার হয় এবং আপনার মনকে প্রিপেয়ার করার দরকার হয়। সেই জায়গা থেকে এই রাজনৈতিক দলটির যেহেতু এটি একটি অভ্যাস আছে, একটি প্র্যাকটিস আছে, তাহলে আমরা মনে করতে পারি যে নারীর ক্ষমতায়নের যে কথাগুলো আমরা বলছি সেই জায়গায় হয়তো অনেক ক্ষেত্রে এটা এফেক্টিভ হবে। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে যে প্রশ্নটি করা হয়েছে যে অংশগ্রহণ আরও কী করে অর্থবহ করা যায়, এইখানে একটা সবচেয়ে বড় ব্যারিয়ার এই মুহূর্তে আমরা ফিল করছি। একজন নারী হিসেবে আমার স্যার বললেন যে সাইবার বুলিং, এখানে আসলে জিরো টলারেন্স থাকতে হবে। আপনি মানে করতে পারেন যে একটা কথা আমি লিখে দিলাম তাতে কি যায় আসে, কিন্তু একটা শব্দের যে মানসিক, সামাজিক এবং রাজনৈতিক এক ধরনের ব্যবহার আছে এবং তার যে ইম্প্যাক্টটা একটা নারীর ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন এবং পারিবারিক জীবনে পড়ে, সেটির প্রতি এখন এই মুহূর্তে যে কোনো রাজনৈতিক দলেরই আসলে সোচ্চার হতে হবে। বিএনপির ইশতেহার ঘোষণার সময় জনাব তারেক রহমান 3বার বলেছিলেন যে উনি সাইবার বুলিংয়ে কঠোর এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। দেখুন, সাইবার বুলিংগুলো আমি এই মুহূর্তে বলতে চাই অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়। সাইবার বুলিংয়ে ধরেন আমরা দেখেছি বিগত সময়গুলোতে আমাদের রাষ্ট্রীয় যে বাহিনী আছেন, চোর ধরার বাহিনী, কোনো কমেন্ট লেখার বাহিনী, বা সরকারের বিরোধী কিছু লিখলে বা আইসিটি আইন, বাসায় যে আইপি অ্যাড্রেস দেখে ধরে নিয়ে আসতো। কিন্তু গত 1.5 বছরে নারীর সাইবার বুলিংয়ের যে অবস্থা হয়েছে, এই সরকারকে কি আমরা দেখেছি যে একজনকেও আইডেন্টিফাই করে তার শাস্তির আওতায় এনেছেন? আমরা দেখিনি। তার মানে নারী সবসময় এই সরকারের কাছে, এই দেশের কাছে একটি সেকেন্ডারি বিষয় হয়ে আছে এবং নারীর ক্ষমতায়নের কথা বললে আমাদের সবাইকে এই জায়গাটাতে জিরো টলারেন্স দেখাতে হবে। তাই আমি মনে করি যে নারীর অংশগ্রহণ রাজনীতিতে হওয়ার জন্য ওই যে 33% থাকতেই হবে নারী, এটাতে আমাদের এমফাসাইজ দিতে হবে। 5% যদিও খুব কম, তারপরও ডেলিবারেটলি নমিনেশন দিতে হবে এবং 10% যেটি উচ্চকক্ষে বলা হয়েছে সেই সংখ্যাটি ধীরে ধীরে আরও বাড়াতে হবে। তাই আমি মনে করি যে নারীকে নারী হিসেবে না দেখে, মানে এই কথাটা খুবই দুঃখের সাথে 2026 এসে বলি, এখনও আমাদের নারীদেরকে মানুষ হিসেবে দেখার চেষ্টার জন্য আমাদেরকে রাজপথে নামতে হয়। এটার মতো দুঃখ মনে হয় আর কোথায় নাই। তাই মা বোনের যে ক্রাইটেরিয়া, মা বোনের যে ডাক, সেইটার বাইরে যে নারীকে মানুষ হিসেবে মানে দেখা এবং নারী এবং পুরুষ যেটি সমান, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখলেই আসলে নারীর অংশগ্রহণ রাজনীতিতে আরও স্মুথ হবে। আমাদের বিশ্বাস রাখতে হবে পুরুষ কারো প্রতিদ্বন্দ্বী নয়, নারীবাদী একটি গালি নয়, এটি একটি সুন্দর চর্চা এবং একজন পুরুষ সবচেয়ে বেশি নারীবাদী হতে পারে, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর নাহরিন আপনাকে। তো আমাদের সব প্যানেলিস্টের কথা আমরা শুনেছি। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।